মহাভারতের ক্ষেত্রে না পুরোটা প্রিডেস্টাইন্ড ব্যাপারটা খুবই আছে। ডেস্টিনি, তার একটা ফল, কোনো একটা কর্ম আগের জন্মের তার ফল, এই পুরো ব্যাপারটা কিন্তু কন্টিনিউয়াসলি আছে। তখন বলছে হ্যাঁ তাহলে অস্ত্র শিক্ষাই কোন, তো দ্রোণ সমস্ত অস্ত্র শিক্ষা এবং অস্ত্র। দ্রোণের কাছে এই মুহূর্তে ব্রাহ্মণদের এবং ক্ষত্রিয়দের দুরকম গুণী রয়েছে, তো একে হারাতে গেলে তো আমার একটা সেরকম একটা মহান একটা ছেলে দরকার। সঙ্গে সঙ্গে যজ্ঞের মাঝখানে এবং যজ্ঞ থেকে উৎপত্তি হয় এক বর্ণ মুকুট ভূষিত খর্গ ধনুর্ধারী সগর্জনে, মানে গর্জন করে কুছ করেগা, পাপা খেতে বড় নাম করেগা, এতটুকু তো বোঝা যাচ্ছে দেখে। কিন্তু তারপর আরেকজনের সেই যজ্ঞবেদী থেকে প্রকাশ হলো, তিনি সুদর্শনা, শ্যামবর্ণা, পঞ্চপলাসাক্ষী, চারিদিকে ছড়িয়ে যায়, মানে এক ক্রোশ দূর অব্দি সেই গন্ধ ছড়িয়ে যায়। আকাশবাণী হয় যে সর্বনারী শ্রেষ্ঠা, আমার নাম হচ্ছে অঙ্গারপর্ণ। অঙ্গারপর্ণ আগ হয়ে তীর চালানো শুরু করলেন, মানে ডেঞ্জারাস তীর। ওর হাতে একটা আগুন জ্বালানো একটা কাঠ ছিল, কাঠের মধ্যে আগুন দিলে মশালের মতো যাচ্ছিল। এবার এটাকে ঘুরিয়ে এমন ভাবে ঘুরিয়েছে যাতে তীর ওকে ধরেনি, ঢাল আর ওইটা দিয়ে কন্টিনিউয়াস ব্যাপারটা একটা বেশ কর্তব্যের মতো হচ্ছে। যেটা যেহেতু জ্বলে গেল, এখন থেকে আমার নাম দগ্ধরথ হবে। সে চাক্ষুষী, সেটা চাক্ষুষী বিদ্যাটা আপনাকে দিতে চাই। পুজো টুজো করছে, বলছে পাত্র হিসেবে খাওয়ান খারাপ না, একে আমি কন্যা দিতে চাই। ভেবে দেখা যেতে পারে নাকি মদন মানে বিদ্ধ হলেন, প্রেম হয়ে গেল, মানে পাগলই হয়ে গেল। কর্মফলটা হচ্ছে আমার মানে মহাভারত থেকে শিক্ষা গ্রহণ করার একমাত্র জিনিস, সবচেয়ে বড়। তো অর্জুন বলে হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু ওয়ান কোয়েশ্চেন স্যার, হোয়াই ডিড ইউ কল মি তাপপত? হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন এপিক। আমরা অনেকগুলো অলরেডি পর্বে দেখে নিয়েছি, বিভিন্ন পর্ব হয়েছে, তাতে বেশ কিছু পর্ব আপনাদের খুবই ভালো লেগেছে, কিছু পর্বে কিছু সাজেশনও দিয়েছেন আমাদের, কিছু পর্বে কিছু অ্যাডিশনও দিয়েছেন। ধন্যবাদ সবটার জন্যই। আজকের এতদিনে যারা এপিক দেখছেন বা যদি প্রথমবার ক্লিক করে থাকেন, তাহলে আগের একটা এপিকের প্লেলিস্ট আছে, সেখানে গিয়ে পুরোটা একদম পরপরই আছে, একদম ক্রমান্বয়ে যেভাবে আমরা বলেছি সেইভাবেই আছে। আজকে আমরা একটা পর্ব নিয়ে শুরু করব, সেটা হলো চৈত্ররথ পর্বাধ্যায়। এখানে লেখা চৈত্ররথ পর্ব আর কি। চৈত্ররথ কে সেটা আমরা এই গল্পের মাধ্যমে জানতে পারবো। আমরা শেষ করেছিলাম আগের এপিসোডটা, এটা হলো বকরাক্ষস বধ। ভীম বকরাক্ষস বধ করে এবং বধ করার পর সে চলে আসে আবার ব্রাহ্মণ গৃহে, এবং ব্রাহ্মণ গৃহে তারা থাকা শুরু করে। এই পর্বটা অ্যাকচুয়ালি শুরুটা এখান থেকেই। তো আমরা শুরু করি। আমি প্রথমটা তুমিই বলো, প্রথম পার্টটা। তো আমাদের পাণ্ডবরা তো ব্রাহ্মণ গৃহে রয়েছে এবং বেশ শিক্ষা মানে ব্রহ্ম জ্ঞান ট্যান লাভ করার জন্য পড়াশোনা করছে। তেমন সময় সেই গৃহে এক খুবই শিক্ষিত এবং বিভিন্ন দেশ পরিব্রাজন করে এক ব্রাহ্মণের এসে উঠলেন, জ্ঞানী ব্রাহ্মণ আর কি। তো তিনি এসে বললেন, সমস্ত পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘোরার গল্প করছেন এবং পাণ্ডবরা কুন্তিসহ একেবারে অধীর আগ্রহে একেবারে শুনছে সেসব গল্প। সব গল্প শেষে উনি বললেন যে আচ্ছা আপনারা কি জানেন যে দ্রুপদের রাজ্য পাঞ্চাল, সেখানে দ্রৌপদীর স্বয়ম্বর সভার আয়োজন হচ্ছে। সেখানে স্বয়ম্বর সভা মানে কে, মানে বলছে আরে দ্রুপদ রাজ্য, সেখানে ধৃষ্টদ্যুম্ন, এবং আপনাদের তো জানতে হবে পুরো ব্যাপারটা। তাহলে ধৃষ্টদ্যুম্ন, কৃষ্ণা এবং শিখণ্ডী, এদের জন্মবৃত্তান্ত ইত্যাদির রয়েছে। এই পুরো ব্যাপারটা বুঝলে পরে তাহলে আপনি বুঝবেন যে এই যে স্বয়ম্বর সভাটা হচ্ছে তার কি গুরুত্ব। ঠিক। পাণ্ডবরা বললেন যে হ্যাঁ তাহলে আমরা একটু শুনি ব্যাপারটা কি। কারণ পাণ্ডবরা এর আগে তো দ্রুপদ রাজকে হারিয়েছেন দ্রোণের কথা অনুযায়ী, এবং দ্রোণ সেই অর্ধেক রাজত্ব পেয়েওছেন, সেটা আমরা বলেছি আরেকটা এপিসোডে। কিন্তু তার আগে কেন এই ঘটনাগুলো, এগুলো তো দ্রোণ ওনাদেরকে বলেননি। রাইট। তো এই ব্রাহ্মণ তাদেরকে বললেন সেই যে মানে একেবারে ভরদ্বাজ মুনি, ঘৃতাচি, সেখান থেকে দ্রোণ মানে দ্রোণ কি করে জন্মালেন, দ্রোণের মধ্যে জন্ম আর কি তার, এবং তখন পৃষাতা
পৃষাদের সাথে বন্ধুত্ব, ভরদ্বাজ মুনির সেই দ্রুপদের যে রাজ মানে পাঞ্চাল রাজ দ্রুপদের সাথে দ্রোণের বন্ধুত্ব, তারপর পরশুরামের থেকে দ্রোণের সমস্ত অস্ত্র শিক্ষা করা। হ্যাঁ, অস্ত্র শিক্ষা করা মানে দ্রোণ জানে পরশুরামের কাছে যায় এবং গিয়ে ভিক্ষা চায় অ্যাকচুয়ালি। পরশুরাম সমস্ত কিছু দিয়ে দিচ্ছিলেন, তো দ্রোণ কিছু চাইতে চান, তো পরশুরাম বলে আমার কাছে কিছু নেই, সব দিয়ে দিয়েছি, শুধু অস্ত্র শিক্ষাটা আমার কাছে আছে। হ্যাঁ, তখন বলে যে হ্যাঁ তাহলে অস্ত্র শিক্ষাই করুন। তো দ্রোণ সমস্ত অস্ত্র শিক্ষা এবং দৈবাস্ত্রগুলো নিয়ে নেন। নিয়ে এসে পাঞ্চালের রাজের সাথে দেখা করতে যান যে তুমি তো বলেছিলে আমরা একত্রে রাজত্ব করব, কি ব্যাপার, বন্ধুত্ব। তো পাঞ্চাল রাজ দ্রুপদ তখন বলেন ওকে, মানে আরেকবার ছোট করে বলছি আর কি, কারণ যেহেতু গল্পটা বলা আছে, যে হ্যাঁ রাজার সাথে এরকম তোমার কিছুই নেই, ব্রাহ্মণের এমনি বন্ধুত্ব হতে পারে না, রাজার সাথে রাজারই বন্ধুত্ব হয়। তো দ্রোণের ব্যাপারটা খুব ভালো লাগে না এবং তিনি চলে যান, যে প্রতিশোধ স্পৃহাটা তার মধ্যে থেকেই যায়। তো তিনি গিয়ে তো তারপরে ওই ভীষ্মকে বলে কৌরব এবং পাণ্ডবদের গুরু হন এবং গুরু হয়ে গুরুদক্ষিণা হিসেবে চান যে পাঞ্চাল রাজকে হারাও। পাঞ্চাল রাজ হারেন। দ্রোণ তারপরে তাকে, পাঞ্চাল রাজ যখন বন্দী হয়ে আসেন তখন বলে যে তোমার সাথে তো আমার বন্ধুত্ব করার ইচ্ছে, কিন্তু রাজায় তো বন্ধুত্বটা হয়, তো তোমার সাথে আমার এভাবে বন্ধুত্ব, এখন আমি পাঞ্চাল রাজ আর তুমি তো কিছুই নাও, তো একটা কাজ করো, ভাগীরথীর দক্ষিণ দিকটা তোমাকে দিয়ে দিচ্ছি, ওদিকটাতে তুমি তাও রাজ করো আর আমি উত্তর দিকটা রাখছি। তো পাঞ্চাল রাজও বোঝেন এবং তো এই একটা অ্যারেঞ্জমেন্ট হয়। তখন থেকেই আমাদের দ্রুপদ রাজা দ্রুপদ আর কি, রাজা দ্রুপদের মধ্যে এই একটা প্রতিশোধ স্পৃহা ছিল দ্রোণের বিরুদ্ধে, যে আমার রাজত্বটা নিয়ে নিল এই কারণে, এর বিরুদ্ধে তো একটা বড় কিছু একটা করতেই হবে, প্রতিশোধ নিতেই হবে। কিন্তু আমার যে সন্তানরা রয়েছে এদের দ্বারা হবে না, কারণ দ্রোণের কাছে রয়েছে সমস্ত দৈবাস্ত্র, এবং তার এরকম সমস্ত শিক্ষিত সব স্টুডেন্টরা রয়েছে, অলরেডি আমাকে এইভাবে হারিয়েছে। পরশুরামের সমস্ত অস্ত্র তার কাছে রয়েছে, মানে দ্রোণের কাছে এই মুহূর্তে ব্রাহ্মণদের এবং ক্ষত্রিয়দের দুরকম গুণী রয়েছে। তো একে হারাতে গেলে তো আমার একটা সেরকম একটা মহান একটা ছেলে দরকার, সন্তান দরকার, পুত্র সন্তান। এই পুত্র সন্তানের জন্য যজ্ঞ করতে হবে। তো জাজ এবং উপজাজ এই দুই ভাই আছেন যারা স্নাতক, তাদের দ্বারা এটা সম্ভব। তারা খুব শিক্ষিত বিরাট পুরোহিত মানে সায়েন্টিস্ট লেভেলের আর কি ব্যাপারটা। তো তাদের কাছে যাওয়া হোক এবং তারাই বোধহয় কিছু একটা রাস্তা বের করতে পারবেন। তো গেলেন জাজ এবং উপজাজের কাছে। এরপর গল্পটা তুই বল, জাজ এবং উপজাজের গল্পটা। জাজ এবং উপজাজের কাছে গেলেন। এবার প্রথমে উনি গিয়ে উপজাজের পদসেবা করা শুরু করেন, রীতিমতো মানে যাকে বলে সন্তুষ্ট করা, যতভাবে সম্ভব সন্তুষ্ট করা। তার কারণ একটাই, যে উনি যদি কোনোভাবে তাকে একটা পুত্র সন্তানের ব্যবস্থা করে দিতে পারেন, যেভাবেই হোক, তার মানে সায়েন্টিফিক টেকনোলজি দিয়ে হোক, যেভাবেই হোক, তার চাই একটা বিরাট বীর পুত্র। পদসেবা করতে থাকে ও অনেক দিন হয়ে যায়, অনেকটা সময় পেরিয়ে যায়। কত বছর পেরিয়ে যায় সেটা বোধহয় একসাথে লেখা নেই, বাট হ্যাঁ তুষ্ট হয় উনি, একটা পয়েন্টে তুষ্ট হয়ে বলেন যে ঠিক আছে তুমি কি চাও বলো। তো বলে আমি 10 কোটি গরু দেবো আপনাকে। 10 কোটি গরু মানে নাম্বারের না কোনো ঠিক ঠিকানা নেই, অর্বুদ 10 কোটি গরু মানে ভাবা যায়। আর শুধু আমার একটা প্রশ্ন আছে, দিল তো ঠিক আছে, একটা ব্রাহ্মণকে 10 কোটি গরু দিয়ে দিল, ম্যানেজমেন্টটা কে করবে? এতগুলো গরু রাখা, একটা পুরো ঘোষালা বানাতে হবে আলাদা করে, 10 কোটি গরু রাখা ইয়ার কি নেই? এক্সাজারেট নিশ্চয়ই করতেন, কিছু এক্সাজারেট আমার মনে হয় করতেন, এবং প্রচুর গরু দেবো আর কি, প্রচুর গরু ফরু দেবো। এবং আপনাকে বললো আমাকে এমন একটা পুত্র আপনাকে পাইয়ে দিতে হবে যে দ্রোণ বলে এই লোকটাকে মারবে। এর উপর আমার হেভি রাগ, রিভেঞ্জ ড্রামা চলছে এখানে একটা। তো উপজাত কিন্তু বললো না, আমার ওইসব ধন সম্পত্তিতে লোভ নেই। ওই আমার মনে হয় ও বলেছিল 10 কোটি গরু দিলে আমি ম্যানেজ করতে পারবো না, আমার দরকার নেই। অ্যাকচুয়ালি ও বলেছে না, আমার এইসব দরকার নেই, আমি করতে পারবো না। হ্যাঁ, মূলত বলেছে যে আমার এই মেটেরিয়ালিস্টিক পার্থিব জিনিসপত্রে আমার কোনো মোহই নেই। না, তবুও ও মানে সেবা করেই যাচ্ছে, মানে উপজাজকে সেবা করেই যাচ্ছে, না আপনাকে করতেই হবে। আমার ধারণা উপজাজ একটু বিরক্ত হয়ে বলেছে, তার এই বেশি বাড়াবাড়ি করছে, একে আমি দাদার কাছে পাঠাই। বলেছে
বলেছে এটা বেশি বাড়াবাড়ি করছে আমার সঙ্গে। ও বলছে শোনো, আমার এক বড় দাদা আছে, তুমি জানোই জাজ উপজাজ আমরা দুজনেই বেশ নাম করা, তো তুমি ওর কাছে যাও। ও কিন্তু আমি ওকে দেখেছি, ও কিন্তু খুব একটা বিরাট সুবিধার লোক না, মানে অসুচির ব্যাপারে খুব একটা সুবিধার লোক না। ওকে আমি দেখেছি ফল কুড়িয়ে, মানে ফল পড়ে আছে টুক করে তুলে খেয়ে নিল, লোকের উচ্ছিষ্ট খেয়ে নেয়। হ্যাঁ, তো সূচি অসুচির ব্যাপারটাতে ওর খুব একটা, মানে ওটা ভালো না ঠিক। এবং এখানে একটা ইম্পর্ট্যান্ট জিনিস বলে যে যে নিজের জন্যে নিজের কাজকর্মে সূচি অসুচি দেখে না, হ্যাঁ, সে অন্যের কাজকর্মেও সূচি অসুচি দেখবে না। কারেক্ট। তো সুতরাং তুমি যাও। ও কিন্তু আরেকটা জিনিস আছে ওর, কিন্তু আমার মনে হয় যেরকম ও যেরকম লোক আমি যতদূর ওকে চিনি, ও কিন্তু ওর মধ্যে কিন্তু ধনের লোভ আছে, ও কিন্তু টাকা পয়সার একটু লোভ আছে। তুমি যদি একটু গিয়ে বলতে পারো যে তুমি ওকে যে জিনিসপত্র দেবে, তাহলে কিন্তু ও পুত্রেষ্টি যজ্ঞ করিয়ে দিতে পারে তোমার জন্য। এই প্রথমবার যজ্ঞের কনসেপ্টটা এলো। এতক্ষণ কিন্তু ধ্রুপদ এটা জানে না যে যজ্ঞ করে পুত্র হবে। পুত্রেষ্টি যজ্ঞ করার একটা ব্যবস্থা করা যেতে পারে, সেটা তুমি একবার চেষ্টা করো। তো যায়, গিয়ে জাজকে বলে যে আমি এসছি স্যার, একটুখানি আপনি প্লিজ দেখুন, আমার এরকম একটা পুত্র দরকার, তারা পুত্রেষ্টি যোগ্য করে দিন আমাকে। তো জাজ প্রথমে বলে কি কি মানে তোমার অফারটা কি? তো বলে যে আমি আপনাকে গরু দেবো। কিন্তু গরু দেবে মানে ওকে 10 কোটি বলেছে, একে প্রথমে বলেছে 80,000 গরু দেবে। হ্যাঁ, প্রথম বলছে 80,000, বুঝেছে 10 কোটি গরু বললে কেউ রাজি হবে না, কম গরু দিয়ে রাজি না, হয়ে বাট যাবে। ওর তো ইচ্ছে ছিল উপজাজের কাছেই ব্যাপারটা করার, যার যে অতটাও ক্যালিবার নেই সেটা বোধহয় জানতেন বা কিছু একটা হবে। দেখ, জাজ যদি যায় উপজাজও যাবেই, কারণ ওরা দুই ভাই মিলেই কাজটা করতো জেনারেলি। এছাড়াও জাজ উপজাজের বেশ কিছু জায়গায় বেশ কিছু পৌরাণিক টেক্সটে উল্লেখ আছে কিন্তু। তো এবার জাজ রাজি হয় এবং রাজ বলে ঠিক আছে, কিন্তু আমার সঙ্গে উপজাজ থাকবে, একসাথে মিলে পুত্র যজ্ঞটা করা যেতে পারে। খুব ভালো কথা। যজ্ঞ চলছে, যজ্ঞ শেষ হয়। যজ্ঞ শেষ হওয়ার পরে যেই মহিলার গর্ভে সন্তান উৎপাদন হবে, তার রানী মহিষী, আর কি, তার মহিষী রানী ত্রিশাতি, হ্যাঁ, বলে যে আপনি আসুন, তাহলে এবার যজ্ঞের ফলটা আপনি পেয়ে যাবেন। তো বলে আমার তো এখনো স্নান হয়নি, আমি এখনো মুখ ধুইনি, আমার মানে গা থেকে যে গন্ধ বেরোচ্ছে সেটা নিয়ে আমি আপনাদের কাছে যেতে পারবো না। হ্যাঁ, মূলত কিন্তু মানে আমার এই টেক্সটে লেখা আছে যে আমার শরীর এখনো পর্যন্ত গর্ভধারণের জন্য প্রস্তুত নয়। হ্যাঁ, সেটা এবং এখানে যেই জন্য ওকে ডাকা হয় ওনাকে, সেটা হচ্ছে মিথুনের জন্য ডাকা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই মিথুনের জন্য ডাকা হয়, এবং যাতে মানে গর্ভস্থাপনটা হতে পারে। হ্যাঁ। তো সেটার জন্য উনি বলেন, এবার ওনাকে বলা হয় না, ও আসে না। আর জাজ বলে না, ওইসব করলে হবে না, আমার যজ্ঞের যে ফল সেটা তো পাওয়াই যাবে, তুমি থাকো না থাকো কিচ্ছু যায় আসে না। এবার দ্রুপদ বললে মানে কি করে হবে? তো সঙ্গে সঙ্গে যজ্ঞের মাঝখানে একটা ওই মানে মানে যাকে সিমেন বলে, সেটা যজ্ঞের মধ্যে দেওয়া হয়, এবং যজ্ঞ থেকে উৎপত্তি হয় এক মানে বৃহৎস ভালো দেখতে একটা ছেলে, যে নাকি মানে যুদ্ধের সাজেই এসে পৌঁছয়, কারণ ইন্টেনশনটা তো ক্লিয়ার যে ওকে মারতে হবে দ্রোণকে। এবার তাতে বীর তো তাকে হতেই হবে। তো শুধু তাই না, এখানে খুব সুন্দর একটা কথা আছে, সেটা হলো বর্ণ মুকুট ভূষিত খড়গ ধনুর্ধারী, মানে এক হাতে খড়গ ধনুর সব কিছু নিয়ে কিন্তু একবারে উদ্ধৃত হলেন, আর প্রচণ্ড মানে সগর্জনে মানে গর্জন করে উঠলো। আচ্ছা, মানে তাকে দেখেই মনে হচ্ছে সে একটা বিরাট পাওয়ারফুল একটা, হ্যাঁ, কুছ বেটা, মানে পাপা খেতে বড় নাম করেগা, এতটুকু তো বোঝা যাচ্ছে দেখে। এবার হয়ে গেল ইয়ের, তো দ্রুপদের তো মানে দেখেই খুব আনন্দ। দৈববাণী হয়েছিল, দৈববাণী হলো যে এই সন্তান কিন্তু যে জন্মগ্রহণ করলো এ কিন্তু দ্রোণের মৃত্যুর কারণ হবে একদম। এবং এই দৈববাণীতে তো মানে দ্রুপদ তো তখন বিরাট খুশি, কারণ এটার জন্যই ও সমস্তটা করে যাচ্ছে। কিন্তু তারপর আরেকজনের সেই যজ্ঞবেদী থেকে প্রকাশ হলো, এবং যার প্রকাশ হলো তিনি কুমারী পাঞ্চালী, যাকে আমরা দ্রৌপদী বলে চিনি। তিনি সুদর্শনা, শ্যামবর্ণা, পঞ্চপলাসাক্ষী, কুঞ্চিত কৃষ্ণকেশী, পীন পয়োধরা, তার নীলোৎপল তুল্য সৌরভ, মানে নীলোৎপল মানে নীলপদ্ম, হ্যাঁ, নীলপদ্মের মতো একটা গন্ধ চারিদিকে ছড়িয়ে যায়, মানে এক ক্রোশ দূর অব্দি সেই গন্ধ ছড়িয়ে যায়। আকাশবাণী হয় যে সর্বনারী শ্রেষ্ঠা, মানে এর চেয়ে শ্রেষ্ঠ নারী আর এই পৃথিবীতে নেই। এর
কৃষ্ণা এর নাম, কৃষ্ণা হতে ক্ষত্রিয়গণ এবং কুরুবংশের মহাভয় উপস্থিত হবে। মানে কুরুবংশের যে মানে ক্ষত্রিয়দের ওভারঅল, কারণ যেই যুদ্ধটা হয় সেই যুদ্ধটার অনুঘটক হিসেবে যদি আমরা দেখি তাহলে অনুঘটক কিন্তু দ্রৌপদী নিজে। এবং বেশ কিছু মানে যারা রিসার্চার তাদের বক্তব্য অনুযায়ী অনেকে অনুঘটকটাকে খুব নেগেটিভ লাইটে দেখেছে, অনেকে অনুঘটকটাকে বলেছে যে যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে, শুধু ক্যাটালিস্ট হিসেবে দ্রৌপদী বা পাঞ্চালী একটা পার্ট প্লে করেছে, কিন্তু যেটা হওয়ার ছিল সেটা তো হবেই। আর এখানে ওর জন্ম হয় এবং প্রচণ্ড সন্তুষ্ট হয় দুজনেই। যদিও একটা সিরিয়ালে আমি দেখেছিলাম একবার সে নাকি দ্রুপদের একেবারেই পছন্দ, কেন একটা মেয়ে হচ্ছে, দরকারই নেই আমার মেয়ের, এরকম কিন্তু এরকম কিছুই নেই। ওই যে আমার এই ক্যামেরার পেছনে যে আছে রনো, ও সিরিয়াল দেখে মহাভারতকে বিচার করে, তো ও জানে যে এই ঘটনাটা ঘটেছিল এরকম, কিন্তু এরকম কোনো উল্লেখ নেই। ধৃষ্টদ্যুম্নের নামের মানেটা ইজ ইম্পর্টেন্ট। ধৃষ্ট মানে প্রগল্ভ, আর দুম্ন মানে দ্যুতি, যশ, বীর্য আর ধন যার মধ্যে আছে সে হলো দ্যুতি। এই দুটো মানে সমন্বয় যেহেতু এই পুত্রের মধ্যে আছে, এই রাজপুত্রের মধ্যে, তার জন্য এর নাম ধৃষ্টদ্যুম্ন। আর আকাশবাণী অনুসারে কুমারীর নাম হলো কৃষ্ণা, তার কারণ তার শ্যাম বর্ণ ছিল, তো সেই কারণে বোধহয় তার নাম কৃষ্ণা। এইবার যেটা খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা ঘটলো সেটা হলো দ্রোণ কিন্তু এই ব্যাপারটা জানতে পারলো, দ্রোণাচার্য আর কি ব্যাপারটা জানতে পারলো এবং বুঝলো যে দৈববাণী যখন হয়ে গেছে যে এ আমার মৃত্যুর কারণ হবে, তাহলে কি করা যায়। অন্যান্য লোকজন হলে, একটু কম শিক্ষিত লোকজন হলে বা কম বুদ্ধিওয়ালা লোকজন হলে কি করতো, বলতো ওকে মারার চেষ্টা করতো, কংস যেরকম করেছিল দৈববাণীর এগেনস্টে গিয়ে। দ্রোণাচার্য তো একজন প্রচুর শিক্ষিত মানুষ, ও শাস্ত্রজ্ঞান সম্পন্ন মানুষ, ও বোঝে দৈববাণীতেও আমি করতে পারবো না, মানে খণ্ডন করতে পারবো না। তাহলে একটা কাজ করি, এর মাঝখানে নিজের একটু ফেমটা বাড়িয়ে নিই, ওর নাম বাড়িয়ে নিই। কি করি, যে আমাকে মারবে তাকেই আমি অস্ত্র শিক্ষা দিচ্ছি, আমি মহান হয়ে যাবো। সিম্পল। এই কারণে দ্রোণ ধৃষ্টদ্যুম্নকে ডাকলো এবং নিজে হাতে অস্ত্র শিক্ষা দেয় যে হ্যাঁ আমি জানি তুমি আমাকে মারবে, বাট আমার নামটা কিন্তু আত্মকীর্তি প্রচার কিন্তু আমার হয়ে গেল। তো এই অবধি একটা পয়েন্টে পৌঁছলাম। এবার এইসব বৃত্তান্ত পাণ্ডবরা শুনলো এবং শুনে যুধিষ্ঠিরকে ওই কুন্তি বলে যে আমরা তো এখানে অনেকদিন বাস করছি, এবার তাহলে আমাদের একটু যাওয়া উচিত। হ্যাঁ, এবার পাণ্ডবদেরও এই কথাবার্তা শুনে একটু ইচ্ছে হলো পাঞ্চাল রাজ্য দর্শন করার। একদম একদম। এবং কুন্তি বলে যে এদের গৃহে আমরা আছি, ভিক্ষা টিক্ষা করছি, এদিক ওদিক খাওয়া দাওয়া ঠিক করে, মানে ঠিক যে আছি, যে খুব এটা একটু চেঞ্জ করা দরকার আমার মনে হয়। আর কত দারুণ দারুণ তপবন আছে পাঞ্চাল দেশের দিকে, দারুণ দারুণ জায়গা আছে, তো ওইদিকে যাই আমরা। এরাও কিন্তু তুই যেটা বললি, এরাও কিন্তু মনে হলো কৃষ্ণার কথা শুনেছে, ঠিক আছে, এটা কিন্তু খারাপ কথা না, এটা যাওয়া যায় কিন্তু, হ্যাঁ এটা ইচ্ছে কিন্তু হয়েছে। তো এবার বেরোনোর আগে একজনের আবির্ভাব হয়। হ্যাঁ, সে হচ্ছে ব্যাসদেব। ব্যাসদেব কিন্তু বারবার এসে এনাদেরকে দেখে শুনে গেছেন তো একদম। তো ব্যাসদেব এলেন এবং ব্যাসদেব এসে বললেন যে আচ্ছা পাঞ্চাল যাচ্ছ, ভালো, এটা ভালো সিদ্ধান্ত, তোমরা পাঞ্চালে যাও, কারণ এই যে কৃষ্ণা রয়েছেন ইনি কিন্তু কৃষ্ণার জন্মবৃত্তান্তটা তো শুনেছো, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা জানো কি? না, ব্যাকগ্রাউন্ডটা কি? বলছে যে এক ঋষি কুমারী ছিলেন, খুবই ভালো এবং প্রচণ্ড তপস্বী এক ঋষি কুমারী ছিলেন। তিনি দীর্ঘকাল মহাদেব শঙ্করের করেছেন, তপস্যা করেছেন। তো শঙ্কর তুষ্ট হয়ে এর কাছে এসেছে, বলছে যে বলো কি বর চাও, আমি তোমার তপস্যায় তুষ্ট। তো এই বলছে আমার সর্বগুণ সম্পন্ন একটি পতি প্রয়োজন, মানে একটা ফুল গুড হাজব্যান্ড দরকার আমার। তো শঙ্কর বলছে আচ্ছা ঠিক আছে, তোমার 5টা পতি হবে, তুমি যখন জন্মগ্রহণ করবে পরের বার এবং মনুষ্য রূপে, তখন তোমার 5টা পতি হবে এবং গুণসম্পন্ন পতি হবে সব। তো ঋষিকুমারী বলছেন না, 5টা তো নয়, আমার তো একটিই সর্বগুণ সম্পন্ন পতি দরকার। শঙ্কর বলছে না না না, তুমি 5 বার চেয়েছো আমার কাছে, ঘটনার ব্যাপার 5 বার বলেছো পতি প্রদান করুন। হ্যাঁ, 5 বার যেহেতু চেয়েছো, আমি 5 বার তোমাকে বর দিচ্ছি, তোমার 5টা হবে। এই হচ্ছে পরে জন্মগ্রহণ করবে কৃষ্ণারূপে, জন্মগ্রহণ করেছে আর কি, করেছে। এবার তোমরা যাচ্ছ ওদিকে, যাও। তো কাজে এখানে কিন্তু এটা বোঝা প্রয়োজন
যে এবং এটা বলে দেয় যে এই যে দেবরূপিণী নারী এ কিন্তু তোমাদের 5 জনের পত্নীও হবে। হ্যাঁ, তো কাজে এটা কিন্তু এখানে বোঝা প্রয়োজন যে যে পরে যে একটা গল্প যেটা চলিত গল্প আর কি, যে ওই ভিক্ষা করে এনেছে, এটা এখানে মহাভারতেও আছে আছে, কিন্তু তার আগে কিন্তু এরা জানতো যে এটা ব্যাকগ্রাউন্ডটা এটা। একদমই, তারা জানতো যে আমরা 5 জনের সঙ্গেই বিয়ে হবে দ্রৌপদীর, এটা আগে থেকে জানতো। এটা 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 আমার মনে হয় অনেকেই এই ব্যাপারটা সম্পর্কে অবহিত না, যে এটা কিন্তু আগে থেকেই মহাভারতের ক্ষেত্রে না পুরোটা প্রিডেস্টাইন্ড ব্যাপারটা খুবই আছে। ডেস্টিনি, তার একটা ফল, কোনো একটা কর্ম আগের জন্মের তার ফল, এই পুরো ব্যাপারটা কিন্তু কন্টিনিউয়াসলি আছে। আমরা তো বারবার বলেইছি যে মানে কর্ম এবং কর্মফল, সাপ এবং তার একটা উল্টো দিকে সাপ কাটানোর একটা ব্যাপার, এই জিনিসটা কিন্তু চলেছে, এবং কর্মফলটা হচ্ছে আমার মানে মহাভারত থেকে শিক্ষা গ্রহণ করার একমাত্র জিনিস, সবচেয়ে বড় জিনিস। দেখ, শিক্ষা গ্রহণ করার অনেকগুলো জিনিস আছে, হ্যাঁ মানে খুবই ইম্পর্টেন্ট হলো কর্মফল, মানে তার মধ্যে সবচেয়ে বোধহয় ইম্পর্টেন্ট, তুই ঠিকই বলেছিস, কর্মফল সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট। বেশ, এবার তো এরা তো বেরিয়েছে, পরের গল্পটা আমি বলি। হ্যাঁ হ্যাঁ বল বল। তো এরা বেরিয়েছে, পাঞ্চালের দিকে যাচ্ছে, তো রাত্রিবেলায় সমাশ্রয়নের দিকে জঙ্গল আর কি, এটা গন্ধর্বদের জায়গা, তো কিন্তু সন্ধেবেলায় মশাল টশাল জ্বালিয়ে এরা এগোচ্ছেন। তো গন্ধর্বরাজ সে সময় গঙ্গায় তার স্ত্রীদের সাথে জলকেলি করছিলেন। তো জলকেলি করতে গিয়ে দেখেন এই 5 জন আসছে, সাথে একটি বয়স্কা মহিলা। তো এই দাঁড়াও, তোমরা এখানে করছোটা কি? তোমরা তো এখানে আসার কথা নয়, তোমরা কি জানো না যে দিনের মানে মানুষরা শুধু দিনের বেলায় ট্রাভেল করবে, আর এই ইয়েটা হচ্ছে রাত্রিবেলাটা, কারণ হচ্ছে যক্ষ, রাক্ষস এবং গন্ধর্বদের জায়গা, এখানে রাত্রিবেলা ট্রাভেল করা যায় না। তোমরা হট করে চলে এলে এখানে, আমার স্ত্রীদের সাথে আমি রয়েছি, তোমাদের তো এখানে আসার কথা নয়। একদমই। আর তুমি জানো আমি কে? আমি হচ্ছে গন্ধর্বরাজ, এই জায়গাটা পুরো আমার, আর আমি কুবেরের বন্ধু, আমার নাম হচ্ছে অঙ্গারপর্ণ। তো এই গঙ্গার তীরে যে জায়গাটা, এটাও অঙ্গারপর্ণ, এই জায়গাটার নামও আমার নামে অঙ্গারপর্ণ। তো এই তো তোমরা এখানে ঠিক করনি। তো অর্জুনই সামনে ছিলেন আর কি, মশালটা সামনে। অর্জুন বলছেন না না, আপনি এটা ভুল করছেন। হিমালয়, গঙ্গা, পর্বত, এগুলো কি কারো নিজের হতে পারে? এগুলো তো কারো নিজের নয়, না একদমই না। এটার সামনে আসতে আমি কোনো নিয়ম তো আমি মানবো না, সেটা আমরা যখন খুশি আসতে পারি, আর গঙ্গার কথা হচ্ছে এখানে, যে গঙ্গার আরেক নাম বৈতরণী, যে গঙ্গার আরেক নাম অলকানন্দা, সে গঙ্গার সামনে আমরা আসতে পারবো না? এটা তো নিয়ম মানা যাবে না, এটা আপনি বললে পরেই হবে নাকি? তো অঙ্গারপর্ণ হয়ে গেলেন, রাগ হয়ে তীর চালানো শুরু করলেন। সে তীর আবার বিষ, মহাবিষ, এসব মানে ডেঞ্জারাস তীর। হ্যাঁ, তো তখন অর্জুন বলছে, দেখুন আমরা কিন্তু, আপনি তো বুঝতে পারছেন আমরা কি, আপনি গন্ধর্বরাজ যখন, আমাদের উপর এভাবে আক্রমণ করবেন না, কারণ আমরা কিন্তু আপনার উপরে আবার অস্ত্র চালনা করতে পারি। শুনছে না। তখন অর্জুন বললেন, দেখুন আপনি গন্ধর্বরাজ, আপনি তো মানুষ নন, কাজেই আপনার উপরে আমি আগ্নেয়াস্ত্র প্রয়োগ করব। তার আগে শুধু তীরগুলোকে আটকে ছিল কি ওরে? ঢাল ছিল, ঢাল। আরেকটা জিনিস, সেটা হলো ওর হাতে একটা, ও যখন চলছিল তো ওর হাতে একটা আগুন জ্বালানো একটা কাঠ ছিল, কাঠের মধ্যে আগুন দিলে মশালের মতো যাচ্ছিল। এবার এটাকে ঘুরিয়ে এমন ভাবে ঘুরিয়েছে যাতে তীর ওকে ধরেনি, ঢাল আর ওইটা দিয়ে কন্টিনিউয়াস ব্যাপারটা আবার কর্তব্যের মতো হচ্ছে। তো সেটা করে এবার হচ্ছে আগ্নেয়াস্ত্র চালাবো, কারণ এই আগ্নেয়াস্ত্র কিন্তু যেমন তেমন নয়, বৃহস্পতির থেকে ইন্দ্র পেয়েছিলেন, ইন্দ্রর থেকে ভরদ্বাজ পেয়েছিলেন, ভরদ্বাজ থেকে অগ্নিবেশ্য মুনি, তারপরে সেটা দ্রোণ হয়ে আমার হাতে এসছে। তো আপনি যেহেতু গন্ধর্বরাজ, আপনার উপরে আমি আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করলাম। তো আগ্নেয়াস্ত্র গেল, আগ্নেয়াস্ত্র মানে একটা মিসাইল টাইপ আর গিয়ে এর অঙ্গারপর্ণের রথে উঠে বসেছিলেন, তো উনি রথকে জ্বালিয়ে দিল, রথ জ্বালিয়ে দিলাম, এই নিয়ে এবার ছিটকে পড়ে অচৈতন্য হয়ে গেলেন। বাজে ব্যাপার, এবার তো মেরেই ফেলবে। তো এই গন্ধর্বরাজের পত্নী ওখানে তো ছিলেনই, উনি কুম্ভিনাশী তার নাম, কুম্ভিনাশী এসে যুধিষ্ঠিরের পায়ে পড়লেন যে প্লিজ
আপনার ভাইকে বলুন যে আমার যে হাজব্যান্ড তাকে যেন মেরে না ফেলে, হ্যাঁ ছেড়ে দিন। যুধিষ্ঠির বললেন না, এটা আপনি ঠিকই বলছেন, কারণ আর কি মানে মারার তো প্রশ্নই ওঠে না, কারণ হেরে যাওয়া শত্রুকে কে মারে? একদমই তাই। যার যশ প্রতিপত্তি এবং অস্ত্র রথ সব চলে গেছে তাকে তো মারার কোনো মানে হয় না। একদম। যুধিষ্ঠিরও বললেন অর্জুনকে, অর্জুন স্টপ, ডোন্ট প্রসিড এনি ফার্দার। হ্যাঁ, তো আর এগিয়েও না তুমি। তো অর্জুনও বললেন যে ঠিক আছে, এটা হবে না, আমি তো ছেড়ে দিলাম আপনাকে, আপনি এবার চলে যান এখান থেকে। তো তখন এসে উনি বললেন যে চলে তো যাবো, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাকে চিত্ররথ বলা হতো। চৈত্ররথ বলা হতো, কারণ আমি বলছিলাম চৈত্ররথ পর্ব কেন, তার কারণ হলো তার কারণ হচ্ছে এটা যে চৈত্ররথ বলা হতো, আমার রথের একটা বিরাট নাম যশ ছিল, সেটা যেহেতু জ্বলে গেল, এখন থেকে আমার নাম দগ্ধরথ হবে। আর অঙ্গারপূর্ণ নামটা আমি রাখতে পারবো না, কারণ আমার এইভাবে হেরে যাওয়ার পর আমার নিজের নাম তো আর অঙ্গারপূর্ণ থাকলে তো হবে না। হ্যাঁ, কিন্তু আপনি যে আমার মানে প্রাণ ভিক্ষা দিলেন, সেই কারণে আমি আপনাকে আমাদের গন্ধর্বদের যে মূল শিক্ষা এবং মূল অস্ত্র সে চাক্ষুষী, সেটা চাক্ষুষী বিদ্যাটা আপনাকে দিতে চাই, যাতে আপনি সমস্ত কালে সবকিছু দেখতে পাবেন। চাক্ষুষী বিদ্যাটা হচ্ছে বেসিক্যালি একটা অল পারভেসিভ আই, আর হ্যাঁ, সমস্তটা চাক্ষুষ করতে পারবে তুমি, অল সিইং আই, যেটা অন্যান্য ফিলোসফিতে বিভিন্ন মানে পৌরাণিক ফিলোসফি আর কি, মানে আমি বলছি বিদেশের স্পিরিচুয়াল ফিলোসফিতেও অল সিইং আইয়ের একটা উল্লেখ আছে। হ্যাঁ, যে গন্ধর্বদের এটাই গুণ যে এরা সমস্তটা দেখতে পারে। হ্যাঁ, 360 ডিগ্রি একটা ভিউ দিতে পারে। এই চাক্ষুষীটা আমি আপনাকে দিতে চাই। তার সাথে আপনাদের 5 ভাইকে 100টা করে ঘোড়া দিতে চাই। আমাদের ঘোড়া, আমার ঘোড়া। এই ঘোড়া যেমন তেমন ঘোড়া নয়, এই বজ্রের অংশ, মানে যে ইন্দ্র যে বজ্র বৃত্তকে মেরেছিলেন, তো বজ্র টুকরো টুকরো হয়ে যায়, সেই টুকরোগুলো থেকে বিভিন্ন মানে পৃথিবীতে যা সম্পদ আছে তা সবই হচ্ছে বজ্রের টুকরো। তার মধ্যে দেখ এখানে একটা হালকা করে একটা কনসেপ্ট অফ বিগ ব্যাং টাইপের একটা কিন্তু ব্যাপার আছে। একটা জিনিস, একটা আগ্নেয় কিছু একটা লেগে বিস্ফোটের মতো হয়ে টুকরো টুকরো হয়ে গিয়ে বিভিন্ন জিনিস তৈরি হয়েছে। কনসেপ্টটা আছে, আমি বলছি না বিগ ব্যাং তখন জানতেন, এরকম কোনো ক্লেম নেই, কিন্তু আমি বলছি এটা কনসেপচুয়াল এরকম আছে যে এরকম হয়েছে আর কাছাকাছি, কনসেপ্টটা কাছাকাছি। তো আমরা ওইটা করতে চাইছি না যে ওনারা তো সব জানতেন। না, গণেশের সময় প্লাস্টিক সার্জারি ছিল বলছি। হ্যাঁ, এই পার্সপেক্টিভটা বা এই আইডিয়াটা বা এই প্রমোশনটা আই রিয়েলি ডোন্ট লাইক। না, একেবারেই না, কিন্তু আমি বলছি যে মানে কতটা শিক্ষিত ছিলেন সেই সময় মানুষ, যে এই কনসেপ্টটা ভাবার মতন জায়গা তারা ছিল। কারেক্ট, একদমই তাই। হ্যাঁ, কারণ এটা চট করে তো এই মিথোলজি কেন মহাভারত লিখেছে, হঠাৎ করে বসে বসে সবাই লিখে ফেলেছে, চলো আজকে একটা গল্প লিখি, তা তো নয়। অনেক দর্শন, অনেক শিক্ষা, সমস্ত কিছু একত্রিত করে মহাভারত লেখা হয়েছে। তো সেখানে যেই কনসেপ্টগুলো আছে সেগুলো একটু বোঝা একটু মনে হয় আমাদের দরকার, এবং আমার মনে হয় একটুখানি র্যাশনাল লেন্স দিয়ে দেখাও দরকার। র্যাশনাল অবশ্যই, কিন্তু পুরোটা কল্পবিজ্ঞান হলেও সেটার একটা ভাবনা আছে যে আচ্ছা একটা জিনিস যেটা সেলেস্টিয়াল বডি, সেটা কোথাও একটা গিয়ে বার্স্ট হয়ে অনেকগুলো একদম এবং সেগুলো সমস্ত ইম্পর্টেন্ট মেটেরিয়াল তৈরি হয়েছে, এরকম একটা কনসেপ্ট আছে। তো যাই হোক, বজ্র, কারণ ব্রাহ্মণের হাত হোক, ক্ষত্রিয়ের রথ হোক, বৈশ্যদের সম্পদ হোক, কিংবা শূদ্রদের সেবা হোক, সবই এই বজ্রের পার্ট। এবং এই 100টা ঘোড়া যে দিচ্ছি সবাইকে 100টা করে, এরাও এই বজ্রের অংশ। এবং এদের একটা প্লাস পয়েন্ট আছে, এরা কিন্তু সবসময় তোমার সঙ্গে থাকবে না, তোমার যখনই মনে হবে তখনই আবির্ভূত হয়ে যাবে। এদের সাংঘাতিক স্পিড ইত্যাদি। অর্জুন বললেন না, নিতে পারবো না আপনার থেকে। আমি কি প্রাণ ভিক্ষা দিয়েছি বলে তার বদলে আপনি চাক্ষুষী বিদ্যা আর এসব দিতে চাইছেন? যদি তাই হয় তাহলে কিন্তু আমি এটা গ্রহণ করতে পারলাম না। তো উনি বললেন না, পুরোপুরি ব্যাপারটা তা নয়, আসলে এই চাক্ষুষী বিদ্যাটা যে দিচ্ছি এবং এই বজ্র দিচ্ছি, তার বদলে আমারও একটা জিনিস চাই, মানে একটা এক্সচেঞ্জ অফার দিচ্ছি, সেটা হচ্ছে আগ্নেয়াস্ত্রটা আমাকে দিন। এবার এখানে এই একটুখানি মানে বিবেক দেব রায়ের বইতে যেটা রয়েছে যে অস্ত্র দিয়ে দেওয়া মানে সেই সময় কিন্তু অস্ত্র শিক্ষাটা দেয়া, মানে টেকনোলজিক্যাল নো হাউ, এটা দেওয়াকেই অস্ত্র দেয়া বলতো সম্ভবত। হ্যাঁ। তো আমাকে ওটা দিন তার বদলে, কারণ অস্ত্র যদি একটা হয়,
আগ্নেয়াস্ত্র যদি ওর কাছে একটা থেকে থাকে, ওটা তো চালিয়ে দিয়েছে, তাহলে আগ্নেয়াস্ত্রটা দেবে কেমন করে ওকে? না অ্যাকচুয়ালি তাই কনসেপ্টটা, কারণ ব্রহ্মাস্ত্রের ক্ষেত্রেও দেখা যায় ব্রহ্মাস্ত্র যে বিদ্যাটা, সেই বিদ্যাটা বিভিন্ন মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন তার শিষ্যদেরকে শিখিয়েছেন। এবং ব্যাসদেব যখন কিছু কিছু অস্ত্র ছিল, যে অস্ত্রটার মধ্যেই পার্টিকুলারলি পাওয়ার ছিল, যেমন ধর ভীমের গদা, হ্যাঁ, বা গান্ডীব, এগুলো হলো কিছু অস্ত্র যেগুলো আলাদা। কিন্তু যখন এই যে আগ্নেয়াস্ত্র, ব্রহ্মাস্ত্র, বরুণাস্ত্র, এই সমস্ত যে অস্ত্রের কনসেপ্ট আছে, এটা কিন্তু কনসেপ্টই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ বলা হয় তৃণকেও কেউ ব্রহ্মাস্ত্র করে ফেলতে পারতো এবং করেছে, রাইট। তৃণ ব্রহ্মাস্ত্র হিসেবেই ইউজ করা হয়েছে। তো সেই কারণে এটা ঠিকই বলেছিস যে অস্ত্র দেওয়া মানে কিন্তু অস্ত্র শিক্ষা বা কনসেপ্ট বা টেকনোলজিটা বুঝিয়ে দেওয়া। এবার বলে যে আচ্ছা এটা এক্সচেঞ্জ তো হলো, তো অর্জুন বলে না আমার একটা প্রশ্ন আছে, আপনি তো বুঝতে পারছেন আমরা কে, কারণ ওদেরকে কিন্তু কুরুবংশ, জাত ইত্যাদি এসব করে সম্বোধন করছে যে অঙ্গারপর্ণ, তাহলে আপনি তো বুঝতে পেরেছেন প্রথমেই, তার মানে আপনি তো গন্ধর্বরাজ, তাহলে আমাদের উপরে অতর্কিত এরকম রাত্রিবেলা আমরা এসছি বলে একটা একটা তো করাটা উচিত হয়নি আপনার? কেন করলেন বলুন তো, কেন করলেন বল? হ্যাঁ, কেন করলে? বললো যে দেখো, প্রবলেমটা হলো যে সবই ঠিক আছে, আমি তো সবই জানি, কিন্তু মুশকিলটা হলো তুমি তো ক্ষত্রিয়। একদম পরিষ্কার বলে, হে তাপত্য, তাপত্য কথাটা শোনে অর্জুন, কিন্তু তারপর বলে যে যখন তুমি চলছো তোমার সঙ্গে কোনো ব্রাহ্মণ নেই এবং তুমি তার সামনে ব্রাহ্মণকে রেখে এগোচ্ছ না, এটা কিন্তু করলে হবে না। একজন রাজা সে কিন্তু জয় করতে পারে না যদি তার কাছে একজন প্রপার মেন্টার বা এমন একজন মানে শিক্ষিত অ্যাডভাইজার থাকে, ততক্ষণ সে কিছুই করতে পারবে না। এবার এই কারণেই কিন্তু আমি তোমাকে অ্যাটাক করি যে না, তুমি এটা ঠিক করছো না, তুমি যদি ব্রাহ্মণ নিয়ে চলতে তাহলে কিন্তু আমি তোমাকে অ্যাটাক করতাম না। তো অর্জুন বলে হ্যাঁ সেটা তো বুঝলাম, কিন্তু ওয়ান কোয়েশ্চেন স্যার, হোয়াই ডিড ইউ কল মি তাপত্য? হ্যাঁ, কিন্তু তার আগে তুই এটা নিয়ে আমরা কি একটু আলোচনা করতে চাই যে এই ইম্পর্টেন্সটা কেন? করবো অবশ্যই করব। আমি এখানে এই পয়েন্টটা রেজ করে দিই। তাপত্য বলে ডাকলেন কেন? তাপত্য মানে, তখন তাপত্য মানে কি, যেমন ইয়ের নাম আমাদের কৃষ্ণার পাঞ্চালীর আরেক নাম হলো যাজ্ঞসেনী। মহাভারতে একটা জায়গায় ধ্রুপদকে যাজ্ঞসেন বলে সম্বোধন করা হয়েছে, তো বোঝা যাচ্ছে যাজ্ঞসেনের কন্যা হলো যাজ্ঞসেনী। তো এইভাবে তখন বাবার নামে আর কি, বাবা মার নামে ডাকা হতো, বাবা মা মায়ের নামে। হ্যাঁ, তো বলে তাপত্য বললেন কেন? আমি তো কুন্তির পুত্র, আমি তো কৌন্তেয়। তখন বললো না, তুমি তাহলে ব্যাপারটা জানো না। তাহলে বলি, এই গল্পটায় ঢুকবো তপতি এবং সংবরণের। কিন্তু তার সঙ্গে এইটা একটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট যে তখনকার দিনে কিন্তু যেমন ধৌম খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করবে পাণ্ডবদের জীবনে, পাণ্ডবদের বনবাসের সময় খুবই ইম্পর্ট্যান্ট। ব্যাসদেব, এই দুজন তো স্পেসিফিক্যালি কন্টিনিউয়াসলি দেখ পুরো জায়গাটা জুড়ে তাদেরকে কিন্তু গাইড করে যাচ্ছে, তোমরা এই পথে চলো, তোমরা ওই পথে চলো, তোমরা এইভাবে ভাবো। শুধু তাই না, আরও একটা পয়েন্টে শ্রীকৃষ্ণ মেন্টার, এই মেন্টারশিপটা কিন্তু সেই সময় একটা বিরাট ইম্পর্ট্যান্ট ব্যাপার ছিল। এবং মানে প্রচুর জায়গায় আমরা দেখব যে ঋষিদেরকে বা মুনিদেরকে রাজারা আসলেই তাদেরকে সেবা করত, যে যতদিন খুশি থেকে যেতে পারত। তার কারণটা কি? তার কারণটা হলো তাদের জ্ঞান তো আছেই, কিন্তু তার সঙ্গে তারা যে অ্যাডভাইসগুলো দিতেন সেগুলো কিন্তু তাদের জীবনের প্রচুর কাজে লেগে যেত, যে জ্ঞানটা তাদের থেকে পাওয়া যেত, যে অ্যাডভাইসটা তাদের থেকে পাওয়া যেত। দেখ, আমার মনে হয় এটাকে দুভাবে দেখা যায়। একটা একেবারেই সুপারফিশিয়াল বা সারফেস লেভেলে দেখা যায় যে ধর্মের সাথে, মানে ব্রাহ্মণরা কি করছে, পুজো আর্চা এবং ধর্ম পালন, তো ধর্মের সাথে রাষ্ট্রের একটা ওতপ্রোত সম্পর্ক থাকতে হবে, এটাকে প্রমোট করার চেষ্টা করা হচ্ছে মহাভারতে। এভাবে কিন্তু ভাবা যেতে পারে, ভাবা যেতে পারে যে না, যেই রাজা হবে তাকে কিন্তু ধর্মকে সাথে নিয়ে নিয়ে চলতে হবে। একদম একদম, এটা একটা সারফেস লেভেলে ভাবা নিশ্চয়ই যেতে পারে, হয়তো সেটা ইন্টেনশন ছিল, আমরা জানি না। একদম, কিন্তু আরেকটু ডিপে যদি আমরা যাই তাহলে এটাকে এভাবেও ভাবা যেতে পারে, আমরা তো বেসিক্যালি কি হচ্ছে থেকে শিক্ষা কি নিতে পারি, তাহলে পরে তো এটাও ঠিক
যে ব্রাহ্মণকে যদি আমি ধর্ম থেকে বের করে দিই, ব্রাহ্মণ কে? যে জ্ঞানী, যে সমস্ত জ্ঞান যার রয়েছে বিভিন্ন বিষয়, অর্থনীতি হোক, বিজ্ঞান হোক, রাষ্ট্রচালনা হোক, পলিটিক্যাল সায়েন্স হোক, সমস্ত বিষয়ে যার জ্ঞান রয়েছে। একজন রাজা যে মূলত যুদ্ধ বিগ্রহ এবং ইত্যাদি করে বা ভোটে জিতে রাজা হবেন বা শাসক হবেন, তার পক্ষে জ্ঞানী লোককে সম্মান করা এবং তার মানে কথা শুনে চলা, এটা প্রচণ্ড জরুরি। তা না হলে পরে রাষ্ট্র রসাতলে যাবে, মানে দেশ রসাতলে যাবে, এবং সে শাসকও ভালো শাসক হয়ে উঠতে পারবেন না। এই শিক্ষাটাও আমরা নিতে পারি, যে সম্ভবত এটাও বলে থাকতে পারেন মহাভারতে এই ঘটনার মাঝখানে, যে রাজার কিন্তু একটি ব্রাহ্মণের প্রয়োজন। আমি এখানে কাস্ট ফাস্ট থেকে বেরিয়ে গিয়ে আমরা এভাবেও ভাবতে পারি। আচ্ছা, এবার আমি এখানে তোকে একটা জিনিস বলি, সেটা হলো একটা অদ্ভুত জিনিস হলো মহাভারতের এই পার্টিকুলার অংশে ধর্ম আর নৈতিকতা এইটার কিন্তু একটা জটিল মানে একটা সাহচর্য আছে, মানে একই সাথে বারবার ঘুরে আসে। যেমন দেখ, ব্যক্তিগত ধর্ম, যেমন ধর স্বামী ভক্তি, পিতৃত্ব, ভ্রাতৃত্ব, কর্তব্য পরায়ণতা, ঠিক আছে। আর হলো সামষ্টিক ধর্ম, মানে প্রজাবাৎসল্য, হ্যাঁ, ভ্রাতৃত্বটা সামষ্টিক, মানে ওই অর্থে ব্যক্তিগত ধর্ম অ্যাকচুয়ালি না, ভ্রাতৃত্বটা ব্যক্তিগত ধর্ম নয়। কিন্তু এই যে তারপরে ধর আমার পরিবারের প্রতি আমার দায়িত্ব, হ্যাঁ, এই পুরোটা কিন্তু কনস্ট্যান্ট একটা এর একটা ডাইকোটমি আছে, এবং এটার একটা একসাথে আছে আর কি, একসাথে করা যায়। মানে যদি এইভাবে বলি যে কোনো একটা সংকটকে আমরা কিন্তু, তুই যে বলি ধর্ম আর রাষ্ট্র, সেখানে কিন্তু ওখানে কিন্তু ধর্মটা ইজ নট রিলিজিয়ন। না না, সেটা তো মহাভারতে কখনো। ধর্ম মানে হচ্ছে ডিউটি, এবং ধর্ম মানে হলো ওই ধর্ম আর নৈতিকতা খুব ইম্পর্টেন্টভাবে ব্যালেন্স করছে। যে একটা রাজা, সে যখন ডিসাইড করবে যে আমার কি করা উচিত, তাকে ধর্মটা কেন বুঝতে হবে, তাকে ধর্মটা কি বুঝতে হবে, কারণ সে কর্তব্য পরায়ণতাটা প্রপারলি বুঝলো কিনা, যে তার কর্তব্য এই মুহূর্তে কি করা। এই কারণে কিন্তু আরেকটা পার্সপেক্টিভ থেকে একজন ব্রাহ্মণ বা একজন জ্ঞানী ব্যক্তিকে রাখাটা খুব ইম্পর্টেন্ট, কারণ সে অনেক দিন ধরে শাস্ত্রজ্ঞান করে, জ্ঞান নিয়ে তার একটা রিয়েলাইজেশনে পৌঁছেছে, যে সে ডিসাইড করতে পারে এইটা কিন্তু ধর্ম অনুযায়ী ঠিক। ধর্মটা আমি যেভাবে ধর্মটাকে অন্তত বুঝি, মানে বই পড়ে এবং তার সাথে আজকের জ্ঞান মিলিয়ে, সেটা হচ্ছে ওই আমরা একটা পডকাস্টে কথাও বলেছি, ইম্যানুয়েল কান্টের যে আইডিয়া, যে মানুষ নিজের ইচ্ছে অনিচ্ছে, নিজে কি পেলাম বা হারালাম সেটার বাইরে গিয়েও হোয়াট ইজ রাইট সেই ডিসিশনটা নিতে পারা এবং সেই মতো কাজ করা, এটাকে যা বলা হয় সেটাকে ডিউটি বললে ডিউটি, মানে কর্তব্যপরায়ণতা বললে কর্তব্যপরায়ণতা, নৈতিকতা বললে নৈতিকতা, কিন্তু ধর্ম বললে ধর্ম। যে আমার কি পেলাম না পেলাম, আমার এটাতে লাভ হবে কি ক্ষতি হবে, সেসবের বাইরে গিয়ে এটা করা উচিত বলে কাজটা করছি, সেটা হচ্ছে ধর্ম। এবং আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যুগ আর পরিস্থিতি অনুযায়ী ধর্মের কিন্তু ব্যাখ্যা পরিবর্তন হবে, এটা কিন্তু স্বাভাবিক। কারণ এখনকার দিন দিয়ে যদি হিসাব করতে হয় বা বিচার করতে হয় মহাভারতের সময়টাকে, তাহলে কিন্তু গণ্ডগোল হবে। কারণ আজকের দিনের ধর্ম আর তখনকার দিনের ধর্ম এক হতেই পারে না, কারণ সেই সমাজটাই আলাদা ছিল, তার রাজনৈতিক অবস্থানটা আলাদা ছিল, তার অর্থনৈতিক অবস্থান আলাদা ছিল, সবই আলাদা ছিল। সুতরাং একটা জিনিস দেখা যেতে পারে যে ঐতিহাসিকভাবে, এবং ঐতিহাসিক মানে আমি যদি এটাকে ঐতিহাসিক ভাবতে যাই, ধর একটা সময়ের কথা হচ্ছে, এটা যদি ঐতিহাসিকভাবেই ভাবতে যাই, যে সেই সময়টায় রাজনীতি, প্রথা এবং ধর্মবিশ্বাসকে একটা অদ্ভুত ব্যালেন্সে একটা সমাজ রেখে দিয়েছে। এটা কিন্তু বারবার আমরা মহাভারত থেকে পাই, এবং তার এই যে এই কথাটার যদি মানে একটু ডেপথে ঢুকতে হয়, তাহলে কিন্তু এটা খুবই প্রপারলি বেরিয়ে আসতে পারে। ঠিক আছে, কামিং ব্যাক টু দ্য স্টোরি, যে তাপত্য কেন বললেন হঠাৎ করে? তপতি কে? এ তো জানি না আমি। বলছে শোনো, আমি তো মানে কি বল, সবই জানি, তো তোমাকে একটা গল্প বলি। সেটা হলো, তপতি হলো সূর্যদেব, তার কন্যা, এবং শুধু মানে কন্যা না, ইনি সাবিত্রীর কনিষ্ঠা, মানে সাবিত্রীর ছোট বোন, এবং রূপে গুণে মানে অনবদ্য একজন নারী, এবং তিনি অসাধারণ ছিলেন। সূর্যদেব মানে কি বলবো, অনেক পাত্র খুঁজেছেন, অ্যাড ফেরত দিয়েছেন, কোনোভাবেই কোনো পাত্র পাওয়া যায়নি, সুযোগ্য পাত্র আর যোগ্য পাত্র। চিন্তায় ছিলেন যে মানে
এত ভালো একটা মেয়ে তৈরি হয়েছে, হ্যাঁ একে আমি পাত্রস্থ করবো কি করে? এর যোগ্য পাত্রই তো নেই। নেই তো, তো পাত্রটা পাবো কোথা থেকে আমি? তো সেই সময় কুরুবংশীয় একজন একজন রাজা, ঋক্ষপুত্র সংবরণ, এবার সে সূর্যের আরাধনা করত। সকালবেলা উঠেছে, সে সূর্য প্রণাম টনাম করছে। তিনি ধার্মিক, রূপবান, বিখ্যাত, হ্যাঁ বিখ্যাত বংশ তো বিখ্যাতই, এবং তিনি মানে সূর্য তাকে কিন্তু একটা একটা পয়েন্ট আসলো, যে পয়েন্টে তাকে সূর্য বলল ঠিক আছে, এ কিন্তু পাত্র হিসেবে খারাপ না, আমাকে মানে সূর্যের সঙ্গে তখন ও দেখছে আমাকে ইয়ে টিয়ে করছে, পুজো টুজো করছে, বলছে পাত্র হিসেবে খারাপ না, একে আমি কন্যা দিতে চাই। ভেবে দেখা যেতে পারে, ভেবে দেখা যেতে পারে, একেবারে ভাবা যেতে পারে। তো একদিন সংবরণ নিজের মৃগয়া করতে যায়, তখন যেরকমভাবে মৃগয়া করতে যেত, সে যেতে যেতে একদিন ঘোড়াটা হঠাৎ করে সে ওই খুদ পিপাসা বলে যে খাওয়ার যে যা ছিল সেটা পায়নি, এবং সে মরে গেছে। ঘোড়া মরে গেছে তো কী করবে, আরও একা একা হেঁটে হেঁটে বেড়াচ্ছে। হঠাৎ করে বিচরণ করতে করতে একটা অপূর্ব সুন্দর মহিলা, এবং এখানে তো দেখাই যায় বেশিরভাগ রাজা হাঁটতে হাঁটতেই মহিলাদের দেখতে পায়। হ্যাঁ, হাঁটতে হাঁটতে না হলে গঙ্গার পাড় দিয়ে যেতে যেতে এইসব দেখতেই পায় এই পুরো ইয়েটা জুড়ে। তো সে দেখলেন, আর যথারীতি যেটা হওয়ার ছিল যেটাই হয়, তিনি একেবারে কাম দগ্ধ হয়ে গেলেন এনাকে মদন মানে বিদ্ধ হলেন, মদন মানে বিদ্ধ, প্রেম হয়ে গেল, প্রেম হয়ে গেল, মানে পাগলই হয়ে গেল, পাগল হয়ে গেল। আচ্ছা, যে কামদগ্ধ হয়ে গেলেন না প্রেমবিদ্ধ হলেন, এটা কিন্তু একটা পয়েন্ট টু বি নোটেড মিলর্ড। কারণ এটা কিন্তু আজকাল আবার চর্চায় চলে এসছে যে শেক্সপিয়ারের আগে সারা পৃথিবীর কোনো সাহিত্যে প্রেম ব্যাপারটা কিন্তু সেভাবে আসেনি। জানি তো, আমরা আগের দিনে এইটা নিয়ে কথা বললাম, বলেছি না? হ্যাঁ হ্যাঁ, মানে শ্রীচৈতন্যদেব বা সুফিদের ইশক আর এই প্রেম কিন্তু এক প্রেম একদমই নয়। মানুষের প্রতি মানুষের শুধু প্রেম, যেটার মধ্যে কোনো কাম থাকবে না, নিষ্কাম প্রেম হবে, প্লেটোনিক লাভ। প্লেটোনিক লাভ, এই ব্যাপারটা কিন্তু অনেক পরের ব্যাপার। হ্যাঁ, কারণ এখানে বেশিরভাগ জায়গায় মহাভারতে কোথাও আমরা প্রেমের জায়গা কিন্তু দেখতে পাই না। আমরা দেখতে পাই সবাই কামাবিদ্ধ হয়ে যাচ্ছে, কামদগ্ধ হয়ে যাচ্ছে, মদন মানে জর্জরিত হয়ে যাচ্ছে, মানে ওই ভালোবাসা আসলে পিটুইটারির খেলা, আমরা বোকারা বলি প্রেম। হ্যাঁ, ওইরকম ব্যাপারটা, মানে এ তো তাই সাজেস্ট করে অ্যাকচুয়ালি। তো এই মুগ্ধ হয়ে পরিচয় জিজ্ঞেস করতে যাবে, আর মেয়েটা দেখছে, মানে এই মেয়েটা অবশ্যই ইনি তপতি দেখলেন যে এটা না বেশি বাড়াবাড়ি করছে লোকটা, কথা বলে উঠতে পারছে হ্যাঁ, না, মানে মোহাবিষ্ট যাকে বলে, কথা বলে উঠতে পারছে না। ও কিছু বলার আগে ও যে না 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 এইসব লোকের সঙ্গে কিছু কথা বলা যাবে না, আমি যাই বলে ও মেঘের মধ্যে অন্তরীণ হয়ে গেছে। আর বেটা আমাদের সংবরণ নিজেকে সংবরণ করতে পারেনি কিছুতেই, এবার হয়ে গেছে ও অচৈতন্য হয়ে গেছে। মানে তুই ভাবতে পারছিস, এবার তিনি এমন কামাবিষ্ট হয়ে পড়েছেন যে তিনি অচৈতন্য হয়ে গেলেন, হ্যাঁ, মোহতে অচৈতন্য হয়ে গেলেন, এবং মানে তপতি ব্যাপারটা দেখতে পেয়েছে, ও যাচ্ছিল, যেতে যেতে ঘুরে তাকিয়েছে, দেখে কি রে, ও এসছে, এসে বলছে শুনুন, আপনি লোকটা ভালো, হ্যাঁ আপনি মানে উঠুন, অত মোহগ্রস্ত হওয়ার কিছু হয়নি, হ্যাঁ ঠিক আছে। এবার ও সংবরণ ভেবেছে ফ্রেন্ড জোন করে দেবে, সংবরণ ভেবেছে কিন্তু ফ্রেন্ড জোন করে দেবে, সঙ্গে সঙ্গে বলেছে না না, কোনোভাবেই আমি আপনাকে ছাড়া আমার কি, মানে আমি মরে যাব যদি আপনাকে না পাই। তপতি মানে বলছে যে ঠিক আছে, গান্ধর্ব বিবাহ করে ফেলি, হ্যাঁ বলছে গান্ধর্ব বিবাহ করে ফেলি, মানে আর বলে যে আমি তোমার মানে ভক্ত হয়ে গেছি, ভক্ত টক্ত বলে দেয়, বিরাট ব্যাপার। কিন্তু তপতি ততক্ষণে একটুখানি হালকা গলেছে, কিন্তু এতটা ভালোবাসা দেখে, বা ভালোবাসা যাই হোক, এতটা ভালো লেগেছে, আকর্ষণ তপতির ভালো লেগেছে, হ্যাঁ খারাপ লাগেনি। তপতি বলেছে ঠিক আছে, সে তো ঠিক আছে, হতেই পারে, কিন্তু আমার তো পিতা আছে, আর আপনি জানেন যে পিতা ছাড়া তো আমি মানে কোনোভাবেই হ্যাঁ বলতে পারবো না। তো পিতাকে আপনি প্রসন্ন করুন, তাহলে আমি রাজি হতে পারি, পিতা যদি প্রীত হয় তাহলে আমি করতে পারি। তো বলে যে ওনাকে প্রীত করে তুমি আমাকে বিয়ে করে নিতে পারো, বলে চলে গেল। আবার অচৈতন্য হয়ে পড়েছে, বেটা পারছেই না। তো তখন তার মন্ত্রী এসছে, মন্ত্রী এসে ভেবেছে এ বোধহয় ক্ষুধায় তৃষ্ণায় পড়ে আছে, এবং বয়স্ক মন্ত্রী, হ্যাঁ, তো বয়স্ক মন্ত্রীকে মানে পিতার মতো প্রায়,
সে ওকে জাগিয়ে তুলেছে, আরে উঠুন রাজন, এভাবে পড়ে থাকলে হবে না, চলুন, আপনার তো রাজ্যত্ব করতে হবে, শাসন করতে হবে। বলছেন যে না, সম্বর্ণ বলছেন যে সম্বরণ বলছে না, ব্যাপারটা তা নয়, বাকি লোককে আপনি পাঠিয়ে দিন, আপনি আমার সাথে থাকুন, কেসটা অন্য একটা ব্যাপার হচ্ছে, বলছি আপনাকে আসুন। তো তখন বললেন, বলে এবার কি করা যায়, বলে আমি এবার তাহলে, এটা হচ্ছে সূর্যপুত্রী যদি হয় তাহলে আমাকে সূর্যের কাছে প্রার্থনা করতে হবে। তো 12 দিন 12 রাত সে তপস্যা করে সূর্যের, এবং ভাবে যে বশিষ্ঠ এলে পরে একটা কাজের কাজ হতো। বশিষ্ঠ তো এদের মানে পরিবারের একজন, মানে সে অর্থে অ্যাডভাইজার। তো বশিষ্ঠ মুনি এলেন, বশিষ্ঠ মুনি এসে ব্যাপারটা শুনলেন, শুনে বললেন তাহলে আমি যাই, আমি গিয়ে সূর্যের সাথে কথা বলি। তো বশিষ্ঠ মুনি গেলেন সূর্যের কাছে, বললেন যে ব্যাপারটা হচ্ছে এই হয়েছে কেস। তখনকার দিনে ঘটক ডাকবে, সে বশিষ্ঠ লেভেলে ঘটক ডেকেছে, ভাবতুই। আরে সূর্য তবে কার কাছে যাচ্ছে বুঝতে হবে না, তো গেছে ওখানে। তো বশিষ্ঠকেও আদর আপ্যায়ন করে সূর্যদেব, আরে আসুন আপনি এসছেন, কি ব্যাপার? বলছে এই সম্বরণ রাজা, সে তো আপনার মেয়েকে খুব পছন্দ, আমি যতদূর শুনেছি মেয়েরও তাকে পছন্দ, তাহলে চলুন ব্যাপারটা, তো মিয়া বিবি রাজি, তো কে আগে কাজ, চলুন করি, মানে ব্যাপারটা কেন। সূর্য বলে সম্বরণকে তো আমার অনেকদিন ধরেই নজরে ছিল ছেলেটা, হ্যাঁ, সে যখন ব্যাপারটা এরকম আছে। এখানে একটা ইন্টারেস্টিং কিন্তু, যে প্রথমে তুই বললি সূর্যের পছন্দ হয়েছে সম্বরণকে, কিন্তু সে ওয়েট করছিল যে আমার মেয়ের যতক্ষণ পছন্দ না হবে ততক্ষণ এটা হবে না। এটা তো সব সময় দেখা গেছে যে মেয়েদের পছন্দকে পুরোটা জুড়ে প্রচণ্ড গুরুত্ব দেওয়া হয়েছে। তো বলছে যে হ্যাঁ তাহলে যান। তো এবার বশিষ্ঠ নিয়ে এলেন তপতিকে, এবং দুজনের বিবাহ হলো, সম্বরণ এবং তপতির। 12 বছরের জন্য তারা হানিমুনে চলে গেলেন। হ্যাঁ, 12 বছর ধরে হানিমুন করছে বাবা। ওই যে মন্ত্রীকে বলেন, আপনি তো আমার বাবার মতো, আপনি গিয়ে দেশটাকে চালান, আমি বরং একটু ঘুরে আসি। হ্যাঁ, 12 বছর ধরে হানিমুন করছেন, এই 12 বছরে হয়ে গেল, চলে গেছে। হ্যাঁ, 12 বছরে রাজত্বে মরক টরক লেগে গেল। 12 বছর বৃষ্টি হয়নি, ইন্দ্র একটুকু বৃষ্টি দেয়নি, এবং 12 বছরে মরক টরক, যা দুর্ভিক্ষ, মরক, মানে যা তা অবস্থা আর কি রাজ্যের। তো এবার তারপর হ্যাঁ, তো তখন বশিষ্ঠ আবার গেলেন এর কাছে গিয়ে বলুন রাজত্বে ফিরুন, অনেক হয়েছে, এবার রাজত্বে ফিরতে হবে, কারণ রাজাকে তার শাসনের জায়গায় থাকতে হয়, তা না হলে কিন্তু রাজত্বে অমঙ্গল হয়। একদম। এখানে একটা খুব ইন্টারেস্টিং লেসন পাওয়া যায়, সেটা হলো কর্তব্যপরায়ণতারই বেসিক্যালি লেসনটা, যে রাজা মানে ব্যক্তিগত সুখে মগ্ন হয়ে রাজত্বকে উপেক্ষা করতে পারে না এইভাবে। আমরা যদি ঐতিহাসিকভাবেও দেখি, মানে আমি মহাভারতের কথা বলছি না, আমি যদি ঐতিহাসিকভাবেও দেখি, যখন দেখেছি রাজার মন নেই রাজত্বে, তখন কিন্তু রাজত্ব রসাতলে গেছে। এইটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং সেখানে মানে রাজধর্ম মানে আমার প্রধান যে প্রায়োরিটি, সেটা আমার প্রজা হতে হবে, এবং আমার রাজত্ব আমার প্রায়োরিটি হতে হবে। এটা যদি না হয় তাহলে কিন্তু, এবং সেটার খুব, ইন্দ্র এখানে বলেছেন, ইন্দ্র বন্ধ করে দিয়েছে, বৃষ্টি বন্ধ করে দিয়েছিল ইন্দ্র নিজের ক্ষমতা বলে। কিন্তু যদি শিক্ষার জায়গা থেকে বা নৈতিকতার জায়গা থেকে যদি বলি, তাহলে কিন্তু দিস ইজ দ্য পয়েন্ট, যে রাজার কর্তব্য থেকে সরে গেলে হবে না। এবং সেখানেও দেখ, বশিষ্ঠ এসে বলল যে তুমি কিন্তু ধর্মটা ভুলে যাচ্ছ, তোমার কিন্তু এটা ধর্ম, হ্যাঁ, এইসব করতে পারো না তুমি, 12 বছর ধরে হানিমুন করছো, ইয়ার কি হচ্ছে? দুই কানের তলায় বাজিয়েছে বোধ হয়, চল গিয়ে রাজত্ব করবি। অ্যাকচুয়ালি তো তাই করা উচিত, মানে যে রাজা। আর তার মধ্যে কি সেই সময়কার খুব ইম্পর্টেন্ট, তুই অরুণাব ভারতের রাজা, মহাভারতের চরিত্র তার কানের তলায় বাজিয়েছে বলছিস, মানে লোকজন কিরম ট্রোল করবে বুঝতে পারছিস? শোন, আমি এটাকে গল্প হিসেবে দেখি, শিক্ষণীয় গল্প, তো আপনাদের সবাইকে বলছি, শিক্ষণীয় গল্প, প্রচণ্ডই শিক্ষণীয় গল্প। এবং আমাদের রিয়েলাইজেশনের জন্য মহাভারত এমন একটা টেক্সট যেটা পড়া খুবই জরুরি বলে আমার মনে হয়। কিন্তু তাই বলে আমি এটাকে কখনোই ঐশ্বরিকভাবে দেখব না, কারণ আমি আমার নিজের ঈশ্বর বিশ্বাসটা কিন্তু
এরকম নয় যে আমার কাছে কৃষ্ণ মানে সে শ্রীকৃষ্ণ বা ঈশ্বর। এটাতে আপনাদের অসুবিধা হতে পারে, এটাতে আপনাদের প্রবলেম হতে পারে, বাট এটাতে আমার স্ট্যান্ড পয়েন্ট কিন্তু নড়বে না। আমি কিন্তু এইভাবেই দেখব, সেখানে বশিষ্ঠ একটা রাজাকে গিয়ে কানের তলায় বাজাতে পারে, দ্যাটস দ্য পয়েন্ট। তো এবার পয়েন্টটা হচ্ছে, এবার উত্তরটা দিয়ে দেওয়া যায়। এই সম্বরণ এবং তপতির এই 12 বছরের হানিমুনের ফলে যে সন্তানটি হলেন, তার সন্তানের নাম হচ্ছে কুরু, যার থেকে কুরু বংশ। সেই কারণে ভাই অর্জুন, তোমাকে আমি তাপত্য বলেছি, কারণ আলটিমেটলি তোমাদের পুরো বংশটার মা হলো তপতি। তো এই তাহলে এই হচ্ছে তাপত্য। এরপরে তো প্রশ্ন উঠবেই, কারণ যেভাবে মহাভারতে হয়, আরে আপনি তাপত্য করতে গিয়ে গল্পটা শোনাতে গিয়ে একটা নতুন ক্যারেক্টার ইন্ট্রোডাকশন করে দিলেন। হ্যাঁ, এবার সেই ক্যারেক্টারটার নাম বশিষ্ঠ। হ্যাঁ, বশিষ্ঠটাকে, হ্যাঁ, এবং এত ইম্পর্টেন্ট লোক মনে হচ্ছে, সূর্যকে গিয়ে কনভিন্স করে দিচ্ছে, রাজাকে গিয়ে বলছে ধর্ম শেখাচ্ছে, তো লোকটা তো ইম্পর্টেন্ট হবে। তো বলছে যে ঠিক আছে, তাহলে এর গল্প শোনা যাক পরের দিন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। আমি জানি আপনাদের, আমরা এতদিন যত কথা বলেছি তার মধ্যে বোধহয় কিছু একটা আজকে এমন একটা জিনিস বললাম যেটা হলো আমাদের লেন্সটাকে বোধহয় আমরা একটু পরিষ্কার করলাম। সেই লেন্স থেকেই কিন্তু পুরোটাকে দেখবেন, এতটুকু শুধু আপনাদের কাছ থেকে এক্সপেকটেশন। কেউ দেখবেন না আমি জানি, তাতে অসুবিধা নেই, তাতে যা যা মনে হয় বলতেই পারেন, কিন্তু যারা দেখবেন তারা কিন্তু মজাই পাবেন আলটিমেটলি। এখন অবধি যারা দেখছেন মজাই পাচ্ছেন, ভালোই লাগছে, ভালো কমেন্টও আসছে, থ্যাংক ইউ ফর দ্যাট। আমাদের একটা চেষ্টা এই মহাভারতটাকে যতটা সম্ভব ডকুমেন্টেশন করার মতো করে যদি আমরা এই পুরোটা করতে পারি, কারণ এই ধরনের ডকুমেন্টেশন এখনও অবধি ইন্টারনেটের কোথাও এতটা সরলভাবে মহাভারতকে ব্যাখ্যা করা আছে বলে আমার মনে হয় না। যদি থাকে নিশ্চয়ই জানাবেন, বাট আমার আপাতত দেখা নেই, অন্তত বাংলা ভাষায় এত নেই। সো আজকের এপিসোড এখানেই শেষ করি। বেশ, তপতি কে ছিলেন এবং তপতির পরের ঘটনাটা যে, হ্যাঁ, এরপরে তো আরো ইন্টারেস্টিং। বশিষ্ঠ কে ছিলেন, বশিষ্ঠ, বিশ্বামিত্র এবং ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এরপরে তো স্বয়ম্বর সভা আছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট লোক এখানে এন্ট্রি হবে, শ্রীকৃষ্ণ। রাইট। তো শ্রীকৃষ্ণের এন্ট্রির জন্য অপেক্ষা করুন, খুবই ইম্পর্টেন্ট একটা এন্ট্রি হবে। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি। তো তার আগে যেটা বলি সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, দুটোই ছড়িয়ে দিতে থাকুন, সুবিধা হবে সবার জন্য। বিশ্বাস করুন, খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, আমার অন্তত এই বিশ্বাস। যদি আমাকে বিশ্বাস হয় তাহলে অবশ্যই এই জিনিসটা করবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।